আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। নিজের শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী 20 জানুয়ারি দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রিপাবলিকান এই নেতা। তবে শি জিনপিং ওই অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানুয়ারিতে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। চীন নিয়ে বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য এবং শুল্ক আরোপের মতো হুমকির ইতিহাস সত্ত্বেও তিনি এই আমন্ত্রণ জানিয়েছেন। বৃহস্পতিবার ট্রাম্পের অন্তর্বর্তীকালীন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট চ্যানেল ফক্স নিউজকে এই খবর নিশ্চিত করেন। তিনি এই আমন্ত্রণকে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া পদক্ষেপ বলেও উল্লেখ করেন। ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে বলেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করার পরপরই নভেম্বরের শুরুতে এই আমন্ত্রণ জানানো হয়। তবে ট্রাম্পের আমন্ত্রণ শি জিনপিং গ্রহণ করবেন কিনা তা এখনও নির্ধারণ করা হয়নি। এছাড়া জিনপিংয়ের পাশাপাশি শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্য বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানোর কথা বলা হলেও ক্যারোলিন আমন্ত্রিত অন্য বিশ্ব নেতাদের নাম উল্লেখ করেননি। তবে লেভিট বলেন, অনুষ্ঠানে ট্রাম্পের দেওয়া আমন্ত্রণ এমন দেশ যারা কেবল আমাদের মিত্র নয়, আমাদের প্রতিপক্ষ এবং প্রতিযোগীও, তাদের নেতাদের সাথে খোলামেলা সংলাপ তৈরির একটি উদাহরণ। তিনি যে কারোর সাথে আলোচনায় বসতে ইচ্ছুক এবং তিনি সবসময় আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দেবেন। সংবাদ মাধ্যম বলছে, আমন্ত্রণ অনুযায়ী শি জিনপিং যদি ওয়াশিংটন সফর করেন তাহলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের নেতাদের বিতর্কিত বাণিজ্য ও সামরিক ইস্যু নিয়ে আলোচনার প্রথম সুযোগ তৈরি হতে পারে। সিরিয়ার প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এর রাজনৈতিক কমিটির সঙ্গে যোগাযোগ করেছে রাশিয়া। অন্যান্য নানা ইস্যুর মধ্যে দেশটিতে অবস্থিত রাশিয়ার সামরিক ঘাঁটি রক্ষা করাও এই যোগাযোগের উদ্দেশ্য। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ সাংবাদিকদের এসব কথা বলেছেন। এইচটিএস এর সঙ্গে নিজেদের যোগাযোগ গঠনমূলকভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি। বোগদানভ বলেছেন, রাশিয়া আশা করে এইচটিএস সব ধরনের বাড়াবাড়ির বিরুদ্ধে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করবে, আইনশৃঙ্খলা রক্ষা করবে এবং কূটনৈতিক ও অন্যান্য বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া আশা করে তারা সিরিয়ায় থাকা নিজেদের সামরিক ঘাঁটি দুটি রক্ষা করতে পারবে। দুটি ঘাঁটির একটি নৌঘাঁটি, এটি সিরিয়ার তার্তুস শহরে অবস্থিত, আর বিমান ঘাঁটিটি দেশটির বন্দরনগরী লাতাকিয়ার অদূরে অবস্থিত। এটি খমিমিম বিমান ঘাঁটি নামেও পরিচিত। মিখাইল বোগদানভকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘাঁটিগুলো সিরিয়ার যে ভূখণ্ডে ছিল এখনও সেখানেই আছে। এই মুহূর্তে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মিখাইল বোগদানভ আইএসের সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করতেই সিরিয়ার অনুরোধে এসব ঘাঁটি করা হয়েছিল। সবাই মনে করে সন্ত্রাস বিরোধী লড়াই এখনও শেষ হয়নি, এমন মনোভাবের ভিত্তিতেই আমি এগোচ্ছি। আইএসএসের কিছু অংশ এখনও রয়ে গেছে। আরেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনিন এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসেনও সিরিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তারা সিরিয়ায় ও দেশটির চারপাশের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বানের কথা জানানো হয়েছে। গত 27 নভেম্বর সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশ থেকে এইচটিএস এর নেতৃত্বে বাশার বিরোধী অভিযান শুরু হয়। 12 দিনের মাথায় আলেপ্পো, হামা ও হোমস প্রদেশ দখল করে 8 ডিসেম্বর সকালে তারা রাজধানী দামেস্ক দখল করে। এর মধ্যে দিয়ে আসাদ পরিবারের প্রায় 54 বছরের শাসনের অবসান ঘটে। ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগে ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। আগামী 20 জানুয়ারি ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে এটি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নভেম্বর মাসে ধারাবাহিকভাবে রাশিয়ার বাহিনী ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। গত 5 মাস ধরেই চলছে ক্ষয়ক্ষতির ধারাবাহিক বৃদ্ধি। নভেম্বরে 45,680 রুশ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। হতাহত বৃদ্ধির এই ধারা প্রমাণ করে রাশিয়ার বাহিনী স্থল অভিযান জোরদার করেছে। এছাড়া বিভিন্ন ইউক্রেনীয় স্থাপনায় মিসাইল হামলাও বৃদ্ধি করেছে রুশ বাহিনী। ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত স্থাপনা লক্ষ্য করে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। শুক্রবার ভোরের দিকে পরিচালিত এই হামলার শব্দ শোনা গেছে রাজধানী কিয়েভ থেকে কৃষ্ণসাগর তীরবর্তী শহর ওডেসা পর্যন্ত। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সিবিহা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, রাশিয়া আমাদেরকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়েছে। আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। আমি সরকারের কাছে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্র ও স্থাপনাগুলোকে নাসামস, হক এবং আইরিস-টি ক্ষেপণাস্ত্র সুরক্ষা সিস্টেম বসানোর আহ্বান জানাচ্ছি।
হামলা হয়েছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় বড় শহর লভিভ এবং তার আশেপাশের এলাকাগুলোতেও। হামলার পর থেকে লভিভের প্রায় পুরো এলাকা এবং এর আশেপাশের অঞ্চলগুলো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ইউক্রেনের বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ইয়াসনো জানিয়েছে, লভিভ এবং তার আশেপাশের অন্তত ৩৫ লাখ মানুষ শুক্রবার সকাল থেকে বিদ্যুৎবিহীন রয়েছেন। তবে হামলার পর এখনও পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। চলতি বছরের শুরু থেকেই ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সরবরাহ সংক্রান্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করেছে রুশ বাহিনী। এর ফলে ২০২৪ সালের বছর জুড়ে বিদ্যুৎ সংকটে ব্যাপক মাত্রায় ভুগতে হয়েছে ইউক্রেনের জনগণকে। দ্বিতীয়বারের মতো অভিশংসন ভোটের সম্মুখীন হতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। স্থানীয় সময় শনিবার বিকেলে এই ভোট হওয়ার কথা। দেশটিতে সামরিক শাসন জারির চেষ্টার কারণে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালাচ্ছে। এর আগে ৭ ডিসেম্বর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি প্রথম তার বিরুদ্ধে অভিশংসনের চেষ্টা চালিয়েছিল। ৩রা ডিসেম্বর হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইয়ন। যদিও জনগণের চাপের মুখে ৬ ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। তার এই পদক্ষেপের কারণে দেশটির জনগণ হতবাক হয়ে পড়ে। তার নিজ দলের মধ্যেও বিভক্তি তৈরি হয়। মেয়াদের অর্ধেক পথে এসে ঝুঁকির মুখে পড়ে তার প্রেসিডেন্ট পদ। ইউন সুক ইয়োল সামরিক শাসন জারির পর তার অভিশংসনের দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। সেনাবাহিনী ও পুলিশকে উপেক্ষা করেই বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টে অভিশংসন ভোট হয়। তবে সেই ভোটে তিনি টিকে যান, যদিও বিষয়টি দক্ষিণ কোরিয়াকে সাংবিধানিক সংকটে ফেলে দিয়েছে। আইন ভঙ্গের কারণে দেশজুড়ে তার পদত্যাগের ব্যাপক দাবি উঠেছে। রয়টার্স জানিয়েছে, দ্বিতীয় দফা অভিশংসন ভোটকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভের পরিকল্পনা রয়েছে বিরোধী দলগুলোর। প্রথমবার বিরোধী দলগুলো যে অভিশংসন প্রস্তাব এনেছিল তা পাশ করতে পার্লামেন্টে ৩০০ আসনের মধ্যে ২০০ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু এর আগে ইউনের দল পিপল পাওয়ার পার্টি অভিশংসন প্রক্রিয়া প্রত্যাখ্যান করায় তা ব্যর্থ হয়। এরপর থেকে পিপিপির নেতা হ্যান জং হুন দলের সদস্যদের দ্বিতীয় দফা ভোটে অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এসেছেন। অন্তত ৭ জন পিপিপি নেতা বলেছেন তারা প্রেসিডেন্টের অভিশংসনের জন্য ভোট দেবেন। দক্ষিণ কোরিয়ার এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে ৩০০ আসনের ১৯২টি বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণে। অভিশংসন কার্যকর হওয়ার জন্য পার্লামেন্ট সদস্যদের ২/৩ ভোট প্রয়োজন। সেই হিসেবে প্রেসিডেন্টকে অভিশংসন করার জন্য সরকারি দলের অন্তত ৮ জন এমপির ভোট প্রয়োজন। নতুন একটি ড্রোন ক্যারিয়ার যুদ্ধ জাহাজ তৈরি করেছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মাঝে প্রকাশ্যে এলো জাহাজটি। শহীদ বাঘেরি নামের এই জাহাজটি দেখতে পুরোপুরি এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে সম্প্রতি ধরা পড়েছে জাহাজটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইরানের বন্দর আব্বাসের কাছে নোঙর করা অবস্থায় জাহাজটিকে চিহ্নিত করা হয়েছে। একই স্থানে ইরানের আরও 2টি ড্রোন ক্যারিয়ার দেখা গেছে। খবরে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজকে সংস্কার করে ড্রোন ক্যারিয়ার বানানো হয়েছে। এর ফলে ইরানের উন্নত ড্রোন বহর যুদ্ধক্ষেত্রের আরও কাছাকাছি পৌঁছে যেতে পারে। ইরানের তৈরি ড্রোন সাম্প্রতিক সময়ে বিশ্ব রাজনীতিতে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া তেহরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ আছে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইরানের উন্নত ড্রোন ব্যবহার করছে। মাকসাদ টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠানের তোলা ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, শহীদ বাঘেরি নামের জাহাজটিতে একটি ছোট্ট রানওয়ে তৈরি করা হয়েছে। দেখতে এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো মনে হলেও রানওয়ের দৈর্ঘ্যের কারণে জাহাজটি ড্রোন ক্যারিয়ার বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হেলিকপ্টার বহনের ক্ষমতাও রয়েছে এই জাহাজে। নভেম্বরের শেষ সপ্তাহে জাহাজটিকে সাগরে নামানো হয়েছে। এখন সেটির পরীক্ষামূলক চলাচল শুরু হবে যে কোনো সময়। শহীদ বাঘেরি ছাড়াও শহীদ রুদাকি, শহীদ মাহদাবি নামের 2টি ড্রোন ক্যারিয়ারও রয়েছে ইরানের। আকাশ থেকে তোলা ছবিতে 3টি জাহাজকে কাছাকাছি জায়গায় নোঙর করা অবস্থায় দেখা গেছে। তবে অন্য 2টি জাহাজের চেয়ে শহীদ বাঘেরি নামের জাহাজটিকে বেশ উন্নত বলে মনে হয়েছে গবেষকদের। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।